The entire universe of comic books actually requires much more reading and research than what may seem from the outside. আজকে আমি পড়ছি একটা খুবই ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট আর খুবই সিনিস্টার একটা টাইম ট্রাভেলিং ভিলেনের ব্যাপারে, যার নাম হলো কাং দ্য কনকারার। এই কাং দ্য কনকারার অ্যাকচুয়ালি কে, আর এর কী ধরনের ইম্প্যাক্ট পড়তে চলেছে এমসিইউর ফেজ 4 আর পরবর্তী ফেজগুলোতে, এগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। তার আগে কিছুক্ষণ আগে আমার হাতে যেই একটা মোটা বই দেখলেন আপনারা, এটা অ্যাকচুয়ালি হলো মার্ভেলস এনসাইক্লোপিডিয়া। আর এই বইটা আপনাদের অনেকের কাছে না থাকাটাই খুবই স্বাভাবিক। তার মূল কারণ এই যে আমাদের যেই এত ফ্যান ফেভারিট ফ্র্যাঞ্চাইজি রয়েছে, যেরকম হ্যারি পটার, লর্ড অফ দ্য রিংস, রিসেন্টলি গেম অফ থ্রোনস, তাছাড়া হাঙ্গার গেমস, টুয়াইলাইট, মেজ রানার, এদের গল্পের বইগুলো যেরকম হচ্ছে প্রতি বছরই আর কি রিপাবলিশ করা হচ্ছে, নতুন মলাট লাগিয়ে দাম বাড়িয়ে আর বেচা হচ্ছে। আমাদের কমিক বুক লাভার্সের জন্য কিন্তু সেই ফ্যাসিলিটিটা একদমই নেই। ফ্যাসিলিটি তো ছাড়ুনই, কমিক বুকস কেনার, জোগাড় করার, কালেক্ট করার, পড়ার আর পড়ে একটু মজা পাওয়ার কোনো প্রপার সোর্সই নেই। অ্যামাজন.কমে ডিসি কমিক্সের কিছু কমিক্স তাও কিনতে পাওয়া যায়, মার্ভেল কমিক্সটা একদমই পাওয়া যায় না। তবে এইটা ভাববেন না যে এইসব ফ্যান ফেভারিট যে ফ্র্যাঞ্চাইজিগুলো তো নাম নিলাম, হ্যারি পটার, লর্ড অফ দ্য রিংস, গেম অফ থ্রোনস, এগুলোর এগেনস্টে আমার কিছু আছে। তিনটেই আমার দেখা এবং তিনটেই খুবই প্রিয়। যাই হোক, কামিং ব্যাক টু মাই পয়েন্ট, যে তাহলে সোর্স বলতে রয়ে গেল আমাদের সেই হচ্ছে এই ট্রাস্টওয়ার্দি গুগল, ইউটিউব, সুপারহিরো রিলেটেড কিছু ওয়েবসাইটস অ্যান্ড উইকিপিডিয়া। তো এই মার্ভেলের যেই এত বড় একটা সিনেম্যাটিক ইউনিভার্স তৈরি করেছে, এর মধ্যে যে কত সূক্ষ্ম সূক্ষ্ম ইনফরমেশন রয়েছে যেগুলো মার্ভেলের কমিক্সে পাওয়া যায়, সেইগুলো হচ্ছে আপনাদের জন্য এতগুলো সোর্স ঘেঁটে আর কি খুঁজে বের করা যেহেতু খুবই একটা কঠিন কাজ। তো সেই খাটনিটা আমরা করছি আর আপনাদের সামনে মার্ভেলের কমিক বুক ভার্সের কিছু খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং ফ্যাক্টস অ্যান্ড ইভেন্টস আপনাদের সামনে আমরা তুলে ধরবো, আর সেগুলো এমসিইউর সাথে কিভাবে কানেক্টেড সেগুলোও আপনাদের সামনে তুলে ধরবো একটা কনসিস্টেন্ট বেসিসে। তাই আমাদের এই চ্যানেল লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করুন এবং বেল আইকনটা টিপতে কিন্তু ভুলবেন না। তো আজকের এপিসোডে আমরা কথা বলতে চলেছি এমসিইউ লেটেস্ট যেই টিভি সিরিজটা ওরা বের করেছে ডিজনি প্লাস হটস্টার প্ল্যাটফর্মটাতে, লোকি, তার থার্ড এপিসোড নিয়ে। এপিসোড 2 এর একটা ব্রিফ ডিসকাশন আমার বন্ধু অরিত্র আগের সপ্তাহে আপনাদের সাথে করেছে। তো এপিসোড 2 এর যে একটা ওই ম্যাসিভ রেভেলেশন হলো লাস্টে, সোফিয়া ডি মার্টিনোর লোকি তো হচ্ছে নিজেকে রিভিল করলো, আর আমরাও চমকে গেলাম যে এই যে আরেকটা লোকির ভেরিয়েন্ট যে এত উৎপাত করে বেড়াচ্ছে, সেই একটা ফিমেল, সেটা দেখে তো সবাই একদম হতভম্ব হয়ে গেছিলাম। তো সেটার পরে এপিসোড 3 থেকে সব ফ্যান্সদেরই কিন্তু এক্সপেকটেশন একদম তুঙ্গে ছিল, কিন্তু মার্ভেল আর কি আমাদেরকে একটু আর কি কি বলবো সেটাকে খুব ডিফ্লেট করে ছেড়ে দিল একদম সেই এক্সপেকটেশনগুলোকে, কিনা একটা ফিলার এপিসোড মতো দিয়ে দিল যেখানে সেরকম কোনো বিগ রিভিল বা কিছু নেই। আর তাতে এই এপিসোডটা তো আর কি খুব একটা ভালো রিসেপশন কিন্তু পাইনি ওভারঅল। এপিসোডটাও ছোট ছিল, যা এক্সপেক্ট করেছিলাম সেগুলোও কিছু দেখতে পেলাম না। তো ফ্যান্সরা একটু হতাশই হয়ে পড়েছে। কিন্তু তাছাড়াও মার্ভেল যেটা সবসময় করে এসেছে গত 13 বছর ধরে, যে এই রকম ধরনেরও একটা ছোট একটা এপিসোডে যেখানে সেরকম কোনো বড় বোম্বাস্টিক কিছু আমরা দেখতে পাইনি, সেই রকম একটা এপিসোডেও কিন্তু ছোট ছোট কিছু ডিটেলিং করেছে যেগুলো নিয়ে কিন্তু একটা বিস্তর আর ইন্টারেস্টিং আলোচনা কিন্তু করাই যায়। তো চলুন শুরু করা যাক একদম এপিসোডের শুরু থেকে। এপিসোড 3 শুরু হচ্ছে এপিসোড 2 এর একদমই যেখান থেকে শেষ হয় সেখান থেকেই। আমাদের টম হিডলস্টনের লোকি হচ্ছে সোফিয়া ডি মার্টিনোর লোকিকে ফলো করতে করতে টাইম ভেরিয়েন্স অথরিটিতে পৌঁছে যায়, আর টাইম ভেরিয়েন্স অথরিটির সব সৈন্যবাহিনী কিন্তু ডিস্ট্র্যাক্টেড হয়ে গেছে আমাদের সোফিয়া ডি মার্টিনোর লোকির ফেলা টাইম ক্যাপসিউলস অ্যাট ভেরি স্পেসিফিক পয়েন্টস ইন টাইমে।
সেইগুলোকে সামলাতে, মানে এই নেক্সাস ইভেন্টগুলোকে সামলাতে। ওই যে দেখাচ্ছিল না যে সিক্রেট টাইম লাইনটা চলছে, সেখান থেকে এতগুলো ব্রাঞ্চ বেরোচ্ছে, যেখান থেকে আরেকটা মাল্টিভার্স ক্রিয়েট হতে পারে, সেই ইভেন্টগুলোকে সামলাতে কিন্তু টিভি এর সমস্ত সৈন্যবাহিনী এখন ডিস্ট্র্যাক্টেড। আর সেইটারই ফায়দা তুলে সোফিয়া ডি মার্টিনো হচ্ছে চলে এসছে টাইম ভেরিয়েন্স অথরিটিতে টাইম কিপার্সদের সাথে একদম হেড টু হেড যাওয়ার জন্য। আর তাকেই ফলো করেছে আমাদের টম হিডলস্টনের লোকি। দুজনেই যখন আর কি আমনাসামনি হয়, তখনই হচ্ছে একটা ওই আর কি একটা দাঙ্গা লেগে যায় দুজনের মধ্যে। আর সেই মারদাঙ্গার মধ্যে ভুল করে টম হিডলস্টনের হাত লেগে ওই টেম্প প্যাডের মাধ্যমে দুটো লোকই আমাদের পৌঁছে যায় একটা অন্য প্ল্যানেটে। তাও আবার আজ থেকে 56 বছর বাদে, 2077-এ। স্মল কারেকশন, মার্ভেলের টাইমলাইন অনুযায়ী এটা কিন্তু অ্যাকচুয়ালি 56 নয়, 54 বছর পরে, বিকজ দি ইভেন্টস অফ অ্যাভেঞ্জার্স এন্ড গেম হ্যাপেন্ড ইন 2023। তাই তো মনে পড়লো? হ্যাঁ, তাই গুলিয়ে ফেলবেন না। আমরা তাহলে এই নতুন প্ল্যানেট যেখানে এলাম, এর নাম দেখাচ্ছে ল্যামেন্টিস-1। এই ল্যামেন্টিস-1-এর যে এই কালার প্যালেটটা রয়েছে প্ল্যানেটটার, এটা দেখে কি আপনাদের একবারও মনে হলো যে এই প্ল্যানেটটা কি অ্যাকচুয়ালি ভরমিন হতে পারে? আর আমরা কি আমাদের জনপ্রিয় স্কারলেট জোহানসনের ব্ল্যাক উইডোর বডি কি কোথাও পড়ে থাকতে দেখতে পারি? বা থ্যানোসের অ্যাডপ্টেড ডটার গামোরা, বা ওই যে ওই পার্পেল প্রজেক্টাইল যেগুলো আসছিল আকাশ থেকে এত বড় বড়, ঠিক যেরকম থ্যানোস আমাদের আয়রন ম্যানের দিকে একটা মুন ছুঁড়েছিল ইনফিনিটি ওয়ারে, ওই রকম। তাই পাওয়ার স্টোনের সাথে কি কোনো সম্পর্ক থাকতে পারে? দুটোর কোনোটাই নয়। এই ল্যামেন্টিস-1 এর মেনশন মার্ভেলের কমিক্সে খুব ব্রিফ, মানে একটাই প্যানেলে একটা জায়গায় মেনশন থাকে যে এই ল্যামেন্টিস অ্যাকচুয়ালি is on the outer fringes of a part of space controlled by the race Kree। আর এই ক্রি রেসের আমরা খুবই প্রিডমিনেন্ট এক্সিস্টেন্স দেখতে পেয়েছি 2018-র ক্যাপ্টেন মার্ভেলে। আর যারা পরবর্তীকালেও মার্ভেলের ফেজ 4 এবং পরবর্তী ফেজগুলোতেও যাদের একটা বড় রোল হতে চলেছে সেই ক্রি রেস। এছাড়া ল্যামেন্টিস ওয়ার্ডটা আসছে ফ্রম দ্য ওয়ার্ড ল্যামেন্ট। ল্যামেন্ট কথার অর্থ হচ্ছে কোনো ওই পাস্ট কোনো আর কি ইভেন্ট বা এক্সপিরিয়েন্সেসের কথা মনে করে কিছু গভীর চিন্তাভাবনা করা বা গ্রিভ করা, এরকম ধরনের তো হচ্ছে একটা মিনিং এই ওয়ার্ডটা। আর আমরা এই এপিসোডে কিন্তু অ্যাকচুয়ালি সেটাই দেখতে পাই যে দুটো লোকই কিন্তু অ্যাকচুয়ালি তাদের পাস্ট লাইফ নিয়ে একটু ল্যামেন্ট করে, যে তারা কীরকমভাবে বড় হয়েছিল, তাদের আপব্রিঙ্গিং কীরকম ছিল, তারা নিজেরা হচ্ছে আর কি রেসপেক্টিভলি কখন জানতে পেরেছিল যে তারা দুজনেই অ্যাডপ্টেড, তাদের মায়ের সাথে কীরকম সম্পর্ক ছিল যিনি হচ্ছেন ফ্রিগা। এবারে এছাড়া হচ্ছে তাদের পারসেপশনস অ্যাবাউট দি কনসেপ্টস অফ লাভ অ্যান্ড আদার ইমোশনালস অ্যান্ড সেক্সুয়ালিটি। আর এখান থেকেই এই এপিসোডের সব থেকে বড় রিভিল কিন্তু এটাই হয়ে যায় যে আমাদের এই এত জনপ্রিয় ক্যারেক্টার লোকি, very much according to the comics, has now been canonically announced in the MCU as a bisexual character। আর এই বিশাল বড় অ্যানাউন্সমেন্টটা যে শোয়ের ডিরেক্টর কেট হেরেনের জন্য একটা পার্সোনাল মোমেন্ট অফ জয়, সেটা তিনি তার একটা ইন্টারভিউতে বলেছেন, কারণ তিনি নিজেও একজন বাইসেক্সুয়াল। এছাড়া আমাদের এখন প্রাইড মান্থ চলছে, আর বাইসেক্সুয়াল ফ্ল্যাগের কালার কিন্তু 3 হরিজন্টাল স্ট্রিপস অফ পিঙ্ক, পার্পল অ্যান্ড ব্লু। বাইসেক্সুয়াল লাইটিং বলে একটা টার্ম হয়, আর এই লাইটিংটা কিন্তু ডিস্কো নাইট ক্লাবসে দেখা যায়। আর এই লাইটিংটা তৈরি হয় এই 3টে কালারের মিশ্রণে, যেগুলো হচ্ছে কিনা পিঙ্ক, পার্পল অ্যান্ড ব্লু। আর ল্যামেন্টিস প্ল্যানেটটাতেও কিন্তু আমরা দেখি যে যেই কালার প্যালেটটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু এই 3টে কালারেরই মিশ্রণ। তো লোকি কামিং আউট অ্যাজ, মানে আর কি মার্ভেল রিভিলিং লোকি অ্যাজ আ বাইসেক্সুয়াল ক্যারেক্টার উইথ আ সেটিং দ্যাট হ্যাজ মানে আ কালার প্যালেট, তো উইচ ইজ আ মিক্সচার অফ দিস 3 কালার্স, এটা কি একটা মিয়ার কোইন্সিডেন্স? আমার মতে কিন্তু তা নয়। কারণ যেই ফ্র্যাঞ্চাইজিটা 13 বছর ধরে একটা এত ইন্ট্রিকেট একটা আর কি মানে ইউনিভার্স তৈরি করেছে, তাদের জন্য এই জিনিসটা কিন্তু
মানে আমার মতে প্রি প্ল্যান্ডই ছিল। এছাড়া আমি বলবো যে দিস ইজ নাও আ ভেরি গুড টাইম টু বি আ ফ্যান অফ দি মার্ভেল ইউনিভার্স, কারণ ইনক্লুসিভিটির দিক দিয়ে মার্ভেল কিন্তু তাদের ডানা আরও স্প্রেড করছে। মার্ভেলের কম্পিটিটর ডিসি কমিক্স কিন্তু তাদের অ্যারোভার্স লাইন অফ শোজে অনেক কটাই এলজিবিটিকিউ প্লাস ক্যারেক্টার্স দেখিয়েছে, যেমন হচ্ছে হোয়াইট ক্যানেডি, লিগ অফ অ্যাসাসিনসের নিসা আল গুল, তারপরে ওইদিকে আমাদের ব্যাট উম্যান, অ্যান্ড তাদের অ্যানিমেটেড শো হার্লি কুইনে কিন্তু মেন ক্যারেক্টার হার্লি কুইনকেই তারা বাইসেক্সুয়াল দেখিয়েছেন, which is true to the comics. And also her love interest Poison Ivy, again being true to the comics, has been shown as a lesbian character. আর রিসেন্টলি এই প্রাইড মান্থের জন্য কিন্তু ডিসি কমিক্স একটা খুবই সুন্দর ইস্যু বের করেছেন রিগার্ডিং অল দেয়ার এলজিবিটিকিউ প্লাস ক্যারেক্টার্স, যেটার কাভার কিন্তু খুবই রঙিন অ্যান্ড দেখতে খুবই সুন্দর। সো লোকিকে অ্যাজ বাইসেক্সুয়াল অ্যানাউন্স করে মার্ভেল কিন্তু অ্যাকচুয়ালি এটাই বলতে চাইছে যে আমরা কিন্তু এবার ভেরিয়াস জেন্ডার অ্যান্ড সেক্সুয়াল ডাইমেনশনস এক্সপ্লোর করব। যেমন রিউমার আছে যে 2022 থর লাভ অ্যান্ড থান্ডারে ভ্যালকারির সেক্সুয়ালিটি কিন্তু এক্সপ্লোর করা হবে, আর এটাই ভাবা হচ্ছে যে শি ইজ অ্যান এলজিবিটিকিউ প্লাস ক্যারেক্টার। মার্ভেলের কিছু কিছু ফ্যান বেসের মধ্যে কিন্তু আরেকটা থিওরিও একটু ফ্লোট করে, যেটা হচ্ছে যে আমাদের ক্যারল ড্যানভার্স হু ইজ ক্যাপ্টেন মার্ভেল, তিনিও নাকি কিন্তু একটা এলজিবিটিকিউ প্লাস ক্যারেক্টার। এছাড়া মার্ভেল কিন্তু খুব শীঘ্রই এবার একটা মাল্টি ন্যাশনাল রূপ ধারণ করতে চলেছে। কিভাবে না, আমরা কিন্তু এশিয়ার ফার্স্ট সুপার হিরো পেতে চলেছি ইন দি এমসিইউ ইন দ্য ফর্ম অফ শ্যাং-চি, যেটা আসছে 3 সেপ্টেম্বর 2021 বড় পর্দায়। এছাড়া ইটারনালসও যে এটা নভেম্বরে আসছে, সেইটা কিন্তু মানে সেই সিনেমাটার কাস্ট কিন্তু খুবই রেশিয়ালি অ্যান্ড কালচারালি ডাইভার্স। আর এইখানে কিন্তু পাকিস্তানি আমেরিকান অ্যাক্টর কুমাইল আলী নানজিয়ানি ইটারনালসের যে মেন গ্রুপ অফ তো আর কি সুপার হিরোজ রয়েছে তাদের মধ্যে কিন্তু একটা প্রমিনেন্ট মেম্বার। এছাড়া ইন্ডিয়ান সিনেমাতে 1980s অ্যান্ড 90s ভিলেনের রোল প্লে করেছেন হরিশ পটেল, তিনিও কিন্তু ইটারনালসের কাস্টে রয়েছেন। ট্রেলারেও কিন্তু তাকে দুটো শটে দেখা গেছে। আর এছাড়া কিন্তু আমরা পেতে চলেছি পরবর্তীকালে মিস মার্ভেল, যার ক্যারেক্টারের নাম হচ্ছে কামালা খান, হু ইজ আ পাকিস্তানি আমেরিকান টিনেজ সুপার হিরো। আর এই মিস মার্ভেলের যদি আপনি আইএমডিবি পেজটাতে যান তাহলে আপনি কিন্তু কাস্ট লিস্টে ফারহান আখতারের নামটাও দেখতে পাবেন। ইয়েস, দ্যাটস রাইট। আর এছাড়া মিস মার্ভেলে পাকিস্তানি অ্যাক্টর যাদেরকে কাস্ট করা হয়েছে তারা হচ্ছেন নিমরা বুচা অ্যান্ড সামিনা আহমদ। আর একটা রিউমারও রয়েছে যেটা আপনাদের অনেকের কিন্তু শুনতে বেশ ভালোই লাগবে, যে আপনাদের অনেকের আই ক্যান্ডি এবং হার্ট থ্রব ফাওয়াদ খানকে নাকি রিউমারলি এই মিস মার্ভেলে কাস্ট করা হয়েছে বা হতে পারে। সো ইন অল ওয়েজ দিস ইজ a really interesting time to be a fan of the MCU, because definitely the MCU is going to get bigger and better. চলুন এবার ফিরে আসা যাক লোকির এপিসোড 3-তে। তো এপিসোড 2 এর ওই মেগা রেভেলেশনটার পরে কনজেকচারের সব থেকে হট টপিক হয়ে ওঠে সোফিয়া ডি মার্টিনোর ওই ফিমেল ভার্সন অফ লোকিকে নিয়ে, যে এটা অ্যাকচুয়ালি কে। তো ক্যাটালান ভার্সন অফ স্ট্রিমিং অফ দিস এপিসোডে যখন এন্ড ক্রেডিটস রোল হয় তখন সোফিয়া ডি মার্টিনোর নামের পাশে লেখা থাকে সিলভি, যেটা অন্যান্য দেশে কিন্তু দেখানো হয় না, সেখানে লেখা থাকে দ্য ভেরিয়েন্ট। তাই এই হালকা একটা লিকের জন্য অনেকেই ভাবতে আরম্ভ করে যে এটা সিলভি লাস্টন দি এনচ্যান্ট্রেস, দ্য সেকেন্ড পার্সন হু টুক অন দি ম্যান্টেল অফ এনচ্যান্ট্রেস, যেটার ব্যাপারে আমার বন্ধু অরিত্র আপনাদের আগের ভিডিওতে বলেছিল। আবার অনেকে বলছে যে না, এর দুটো শিংয়ের একটা শিং ভাঙা, লোকির মতোই পোশাক পরা, আর লোকির জেন্ডার ফ্লুইডিটি যখন প্রমাণিত হয়েই গেছে তাহলে এটা একটা ফিউচার অল্টারনেট টাইমলাইন থেকে আসা একটা ফিমেল ভার্সন অফ লোকি, যাকে নিয়ে মার্ভেল পরবর্তীকালে আরও অনেক এক্সপ্লেনেশন দেবে। এবার এই দুটো লাইন অফ থটে কিন্তু ভুল নয়, এই এত কনজেকচারের মাঝখানেই কিন্তু এপিসোড 3 চলে আসে,
আর এই ধোঁয়াশাটা যেটা ছিল সেটা কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে যায়, পুরোটা নয়, অনেকটাই। এবারে আমার মনে হয় মার্ভেল লোকির এই জেন্ডার ফ্লুইডিটিটাকে এক্সপ্লোর করছে বাই ম্যাশিং আপ দ্য টু ক্যারেক্টার্স অফ সিলভি লাস্টনস এনচ্যান্ট্রেস অ্যান্ড দ্য লেডি লোকি ক্যারেক্টার উইচ হ্যাজ অ্যাপিয়ার্ড ইন দ্য কমিক্স। এবারে তা কেন? এবারে এই লেডি লোকি ক্যারেক্টারটা কমিক্সে যখন এসেছিল তখন সেই ইভেন্টটা কিন্তু থর র্যাগনারকের সাথে অনেকটাই জড়িত। এবারে কমিক বুকের ভার্সন অফ র্যাগনারকটা এতটাই কিছু কিছু কমিক বুক ইভেন্ট এতটাই বাড়াবাড়ি হয়ে যায় ইন টার্মস অফ ফ্যান্টাসি, গল্পের গরু গাছে ওঠেটা এতই বাড়াবাড়ি লেভেলে চলে যায় যে সেটাকে বড় স্ক্রিনে অ্যাডাপ্ট করাটা সম্ভব হয় না। আইদার বিকজ ডাইরেক্টর তো এক্সিকিউট করতে পারবে না, বা এক্সিকিউট করতে পারলেও বিশ্বাসযোগ্য হবে না। তাই কমিক বুকসের র্যাগনারক ইভেন্ট আর এমসিইউর ভার্সন অফ র্যাগনারক ইভেন্ট দুটোই কিন্তু আলাদা। তাই লেডি লোকিকে কমিক বুক ভার্সনের মধ্যে একদম অ্যাকিউরেট একটা অরিজিন স্টোরি দেওয়া কিন্তু এমসিইউর পক্ষে সম্ভব ছিল না। তাই দুটো ক্যারেক্টার থেকেই এলিমেন্টস ড্র করে মার্ভেল একটা ম্যাশ আপ করে নিজেদের ইটারেশন অফ লেডি লোকিকে দেখানোর চেষ্টা করছে, এটাই আমার ওপিনিয়ন। এবারে সিলভি লাস্টনের চুলের রং ব্লন্ড, চুলটা ছোট, আবার লেডি লোকি হচ্ছে তার একটা শিং ভাঙা, লোকির মতো পোশাক কিন্তু কালো চুল আর লম্বা চুল। তো এটা নিয়ে আপনারা বলতে পারবেন যে এইটাকে কি করে মেলাচ্ছ। তো এপিসোড 4-এর প্রোমোতে সোফিয়া ডি মার্টিনোর লেডি লোকির ইয়াঙ্গার ভার্সনকে দেখানো হয়, আর সেখানে সে টাইম ভেরিয়েন্স অথরিটির মধ্যে রয়েছে, আর সে লোকির পোশাক পরে রয়েছে, আর তার চুলের রং কিন্তু কালো এবং লম্বা। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট এবারে বলে দিই এই লোকির জেন্ডার ফ্লুইডিটি নিয়ে, যে মার্ভেল কমিক্সে এটার সব থেকে বড় প্রমাণ কোথায় দেখা গেছে। যে মার্ভেলের একটা লাইন অফ কমিক্স লোকি এজেন্ট অফ অ্যাসগার্ডে লোকির অনেক কটা ভেরিয়েন্টকে দেখতে পাওয়া যায়, অনেক রকম বয়সের, অনেক রকম রূপে। আর এই গল্পেই একটা প্যানেলে লোকি বলে যে সে আর গড অফ মিসচিফ থাকবে না, সে এবার হয়ে যাবে দ্য গডেস অফ স্টোরিজ, দ্য মুন কুইন। আর এই রেভেলেশনটা করার সময় সে তার মেল আর ফিমেল ফর্মে ট্রান্সফর্ম করতে থাকে। এটাই হচ্ছে লোকির জেন্ডার ফ্লুইডিটির সব থেকে বড় প্রমাণ। আর এই এপিসোড 3-তে সোফিয়া ডি মার্টিনোর ক্যারেক্টারটা বারবার বলে যে আমাকে লোকি বলে ডাকবে না, আমার নাম এখন সিলভি। আর এনচ্যান্ট কথাটা কিন্তু বারবার ইউজ হয়েছে এই এপিসোডটাতে। আর এইটা আমার মতে মার্ভেলের ওয়ে অফ অ্যাকচুয়ালি ডিস্ট্র্যাক্টিং আস, যাতে আমরা ভাবি যে এটা হচ্ছে সিলভি লাস্টনের এনচ্যান্ট্রেস। কিন্তু আমার মতে তা নয়, মার্ভেল লোকির জেন্ডার ফ্লুইডিটিটাকে এক্সপ্লোর করবে, আর এই দুটো ক্যারেক্টারের ম্যাশ আপ করেই কিন্তু এক্সপ্লোর করবে লেডি লোকির ক্যারেক্টারটাকে নিজেদের একটা ইটারেশন দিয়ে। বাট এই থিওরিটাও কিন্তু ভুল হতেই পারে, বিকজ আফটার অল উই আর টকিং অ্যাবাউট দি এমসিইউ, অ্যান্ড প্রচুর ফ্যান থিওরিজ তো ডেলি ভুল হচ্ছে। রিসেন্ট এক্সাম্পল যেমন ওয়ান্ডা ভিশনের, মেফিস্টো, ডক্টর স্ট্রেঞ্জের অ্যাপিয়ারেন্স, আর প্রফেসর এক্সের অ্যাপিয়ারেন্স। তো এই থিওরিটাও কিন্তু ভুল হতেই পারে। এইবারে আমরা কথা বলবো সেই ক্যারেক্টারটার ব্যাপারে যার ব্যাপারে আমি বলেছিলাম যে আমরা একটু পরের দিকে আলোচনা করব। সেটা হলো কাং দ্য কনকারার, একটা খুবই সিনিস্টার টাইম ট্রাভেলিং ভিলেন যার ক্যারেক্টারটা খুবই এক্সাইটিং অ্যান্ড খুবই ইন্টারেস্টিং, অন্তত আমার কাছে পার্সোনালি। আর এই কাং দ্য কনকারারের মধ্যে কিন্তু সব রকম এলিমেন্ট আছে যেগুলো একে অ্যাভেঞ্জার্স লেভেলের একটা বিগ ব্যাড ভিলেন হিসাবে পরে আমরা দেখতে পারি। এইরকম সব রকম কিন্তু এলিমেন্ট এর মধ্যে রয়েছে। তো এই কাং দ্য কনকারারের রোলে কাস্ট করা হয়েছে জনাথন মেজার্সকে, আর এর ফার্স্ট অফিসিয়াল অ্যাপিয়ারেন্স হতে চলেছে 2023-এর ফেব্রুয়ারিতে, যেটা আসবে অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প কোয়ান্টামেনিয়াতে। তো প্রায় 2 বছর বাদে যেই সিনেমাটা আসবে তার ভিলেনের ব্যাপারে এখন কেন ডিসকাস করব না, ডিসকাস করাটা একটু দরকার হয়ে পড়েছে। সেটা হলো যে একটা থিওরি যেটা বাইরে চলছে যে এই কাং দ্য কনকারার নাকি 3টে টাইম কিপারদের মধ্যে একটা টাইম কিপার। এই ফ্যান থিওরিটা নিয়ে একটু পরে আসছি, তার আগেই কাং দ্য কনকারার সম্পর্কে আপনাদের একটু বলে দিই।
খুবই ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার, শুনলেই বুঝবেন যে এই কাং দ্য কনকারের আসল নাম হলো ন্যাথানিয়েল রিচার্ডস। আর ইনি খুব সম্ভবত রিড রিচার্ডস, যিনি মিস্টার ফ্যান্টাস্টিক, তার বাবা, যিনি একজন টাইম ট্রাভেলার ছিলেন, যার নাম আবার ন্যাথানিয়েল রিচার্ডস, তারই একজন ডিসেন্ডেন্ট খুব সম্ভবত। স্পেসিফিক্যালি কিন্তু মার্ভেল কমিক্সেও বলা নেই। এনার জন্ম কিন্তু 3080-তে, মানে 31st সেঞ্চুরি। বুঝতেই পারছেন কোথায় অলরেডি আমরা চলে গেলাম। এবার এই 31st সেঞ্চুরিতে ন্যাথানিয়েল রিচার্ডস ডক্টর ভিক্টর ভন ডুমের আবিষ্কৃত টাইম ট্রাভেল টেকনোলজি যখন তার হাতে পড়ে, তখন এই আমাদের ন্যাথানিয়েল রিচার্ডস, যিনি একজন ফিজিসিস্ট আর হিস্ট্রির খুব শখ রাখা মানুষ, ইনি সেই টেকনোলজি ইউজ করে চলে যান এনশিয়েন্ট ইজিপ্টে একটা স্ফিংস শেপ টাইম শিপে। আর সেখানে গিয়ে তিনি 10 বছর রুল করেন রামাটুট দ্য ফেরাও টাইটেলের আন্ডারে। এবারে সেই টাইম লাইনটাতেই কোইন্সিডেন্টালি ডিসপ্লেস হয়ে ফ্যান্টাস্টিক ফোরের টিমটাও সেখানে পৌঁছে যায়। আর এই ফ্যান্টাস্টিক ফোর আর রামাটুটের মধ্যে একটা যুদ্ধ লাগাতে রামাটুটকে সেখান থেকে ফ্যান্টাস্টিক ফোর ভাগিয়ে দেওয়ার পরে রামাটুট চলে আসে 20th সেঞ্চুরিতে। এইবারে ন্যাথানিয়েল রিচার্ডসের সেখানে দেখা হয় ডক্টর ভিক্টর ভন ডুমের সাথে, এবং কথায় কথায় সে বুঝতে পারে যে হয়তো এই ভিক্টর ভন ডুম আমার একজন অ্যানসেস্টার। এইবারে ভিক্টর ভন ডুমের আর্মার দেখে ইন্সপায়ার্ড হয়ে ন্যাথানিয়েল রিচার্ডস নিজের একটা আর্মার বানান, যেটার কালার প্যালেটটা হচ্ছে রেড আর পার্পেলের একটা মিক্স। আর তারপরে নিজেকে বলতে আরম্ভ করে দ্য স্কারলেট সেঞ্চুরিয়ান। আর 20th সেঞ্চুরিতে তার সাথে ফাইট হয় অ্যাভেঞ্জার্সের। খুব কঠিন একটা ফাইটের পরে অ্যাভেঞ্জার্সরা জিতে যান। আর ন্যাথানিয়েল রিচার্ডস তখন ডিসাইড করে যে সে তার নিজের টাইম লাইনে ফিরে যাবে, যেটা হলো 31st সেঞ্চুরিতে। কিন্তু ফেরার পথে একটা ম্যাল ফাংশনের জন্য তিনি 1000 ইয়ার্স ওভারশুট করে 40th সেঞ্চুরিতে চলে যান, যখন তিনি দেখেন যে তখনকার ওই 40th সেঞ্চুরির আর্থের ইনহ্যাবিটেন্টসরা এমন অ্যাডভান্সড ওয়েপেন ইউজ করছে যেগুলোর প্রপার নো হাউ বা নলেজ তাদের কাছে নেই। আর পুরো আর্থটাই একটা ওয়ার টর্ন স্টেটে রয়েছে, সবাই সবার সাথে যুদ্ধ করছে। তো ন্যাথানিয়েল রিচার্ডস বুঝতে পারে যে এইটা একটা খুব ভালো সুযোগ এটাকে নিজের অ্যাডভান্টেজে ইউজ করার। আর সেই অ্যাডভান্টেজটা নিয়ে তিনি সেই আর্থটাকে কঙ্কার করে হয়ে যান কাং দ্য কনকারার। কিন্তু খুব শীঘ্রই তিনি বোঝেন যে এই ফিউচার ফর্ম অফ আর্থে কোনো ফিউচার নেই, মানে এই আর্থটা ইজ নিয়ার ডেড। তাই তিনি ডিসাইড করেন যে একটা পুরনো ভার্সন অফ আর্থে গিয়ে তিনি সেটাকে কঙ্কার করবেন। আর এই কাং দ্য কনকারারের একটা লং টাইম লাভ ইন্টারেস্ট হলো রাভোনা রেনস্লেয়ার। হ্যাঁ, ঠিক শুনলেন, রাভোনা রেনস্লেয়ার। আর এই রাভোনা রেনস্লেয়ারকে আমরা দেখেছি লোকি টিভি সিরিজে টাইম ভেরিয়েন্স অথরিটির একটা জাজ হিসেবে। তো এই রাভোনা রেনস্লেয়ার আর কাং দ্য কনকারার একটা খুবই মার্ডারাস কাপল। আর এই রাভোনা রেনস্লেয়ারকে ইমপ্রেস করার জন্যই কাং দ্য কনকারার অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম সবকটা অ্যাভেঞ্জার্সকে নিজের প্রিজনার বানিয়ে ফেলেছিল। তাহলে ভেবে দেখুন কীরকম ধরনের শক্তিধর। আর একটা কথা বলে দেই, কাং দ্য কনকারারের নিজের কিন্তু কোনো পাওয়ার্স নেই। ইন আ ওয়ে হি ইজ অ্যাকচুয়ালি আ টনি স্টার্ক। ফিউচারিস্টিক আর্মার আর ওয়েপেনের জন্যই আর বিশাল লেভেলের ইন্টেলেক্টের জন্যই ইনি একটা বিগ ব্যাড হতে পারেন অ্যাভেঞ্জার্স লেভেলে। তবে শুধুমাত্র রাভোনা রেনস্লেয়ারকে দেখানো হয়েছে বলেই যে আমরা কাং দ্য কনকারারকেও দেখতে পাবো লোকি টিভি সিরিজে, এইটা কিন্তু মানে অ্যাট দিস পয়েন্ট ইন টাইম খুবই ফারফেচড মনে হচ্ছে আমার কাছে অন্তত। তার কারণ হলো যে রাভোনা রেনস্লেয়ার একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হলো মার্ভেল একে কতটা গুরুত্ব দেবে এটা কিন্তু এখনো কোয়েশ্চেনেবল। মানে এইটা আমি কিছু এক্সাম্পল সাইট করে আপনাদের বলতে চাইবো যে
আগেও কিন্তু মার্ভেল কিছু কিছু খুব পাওয়ারফুল ক্যারেক্টারকে অনেক আন্ডারস্টেটেড ওয়েতে পোর্ট্রে করেছে। যেমন সবথেকে বড় এক্সাম্পলস হলো গামোরা, থ্যানোসের অ্যাডপ্টেড ডটার যিনি ছিলেন। গামোরা কিন্তু কমিক্সে খুবই ফিয়ার্স অ্যান্ড খুবই ডেডলি আর খুবই লিথল। আর সবথেকে বড় এক্সাম্পল হচ্ছে ওডিন। ওডিন এতই শক্তিধর যে থ্যানোসও তাকে ভয় পেত। তাহলে ভেবে দেখুন, আমরা কিন্তু এমসিইউতে এর 1%ও দেখতে পাই না। তো রাভনা রেন্সলিয়ার কতটা বড় রোল প্লে করবে সেইটা আমরা কিন্তু এখনো জানি না। তাই কাং দ্য কনকারারকে যে আমরা দেখতেই পাবো এটা নিয়ে কিন্তু কোনো গ্যারেন্টি নেই। যাদেরকে আমরা দেখতে পেতে পারি তাদেরকে নিয়ে একটু কথা বলা যাক। দেখুন, টাইম ভেরিয়েন্স অথরিটির মেন হেড হচ্ছে মিস্টার অল্টারনেটিভ। একে আমরা কিন্তু দেখতে পাই। আর হচ্ছে টাইম ভেরিয়েন্স অথরিটির একটা খুব ফেমাস এমপ্লয়ি হচ্ছে জাস্টিস পিস। একেও আমরা দেখতে পেতে পারি। আর হচ্ছে ওয়েন উইলসনের মোবিয়াস। ওয়েন উইলসনের মোবিয়াসকে আমরা খুব মিস করেছি এপিসোড 3-তে। আর পরবর্তী 3টে এপিসোডে আশা করব যেন আরও বেশি করে দেখতে পাই। এই মোবিয়াস একটা খুবই ইম্পর্টেন্ট ক্যারেক্টার ইন দ্য টাইম ভেরিয়েন্স অথরিটি। আর এপিসোড 2-তে মোবিয়াস যে বলেছিল যে টাইম ভেরিয়েন্স অথরিটির এমপ্লয়িরা অ্যাকচুয়ালি টাইম কিপার্সের দ্বারাই তৈরি আর তারা একটা স্পেসিফিক পারপাস সার্ভ করে, এই কথাটা যে মিথ্যে ছিল সেটা কিন্তু সোফিয়া ডি মার্টিনোর সিলভি আমাদেরকে এপিসোড 3-তে বলে দেয় যে এই টাইম ভেরিয়েন্স অথরিটির এমপ্লয়িরা অ্যাকচুয়ালি নিজেরাই ভেরিয়েন্ট। আর সেটা সবথেকে বড় প্রমাণ আমরা পেয়ে যাই যখন ওই শপিং মলটাতে আমাদের লেডি লোকি ওই হান্টার C-20 মাইন্ডটাকে ম্যানিপুলেট করে এইটাতে। এবারে টিভিএ নিয়ে একটু কথা বলা যাক। এই টাইম ভেরিয়েন্স অথরিটি অ্যাকচুয়ালি এক্সিস্ট করে একটা নাল টাইম জোনে আউটসাইড অফ টাইম। আর যত রকমের রিয়ালিটি এক্সিস্ট করছে তাদের সবার উপরে নজর রাখে। এইবারে একটা ফ্যান থিওরি রয়েছে যে টাইম ভেরিয়েন্স অথরিটিটা নাকি কোয়ান্টাম রিয়ালমের মধ্যেই সিচুয়েটেড। তাই ওয়েন উইলসনের মোবিয়াসও লোকিকে এলিভেটরে বলেছিল যে টাইম ওয়ার্কস ডিফারেন্টলি হিয়ার। এইবারে কমিক্সে মেনশন আছে যে একটা নাল টাইম জোন আউটসাইড অফ টাইম। কোয়ান্টাম রিয়ালম এমসিইউতে বলা হয়েছে যে টাইম সেখানে ডিফারেন্টলি কাজ করে। দুটোই যে এক, এইটা আমার এই মুহূর্তে কিন্তু এখনো মনে হচ্ছে না। এটা একটু একটা ফারফেস্ট ফ্যান থিওরি হয়ে গেছে। আর দুটোর মধ্যে কোনো রকমের কোনো সম্পর্ক নেই। কারণ দেখুন, ওই 3টে এপিসোডই পড়ে আছে। এইসবের ওপরেও যদি এতটাই ফোকাস করে তো মার্ভেল, আর এত কিছুই যদি সেট আপ করতে যায়, তাহলে কিন্তু মেন ফোকাসটা শিফট করে যাবে। মানে অলরেডি ওই আর কি ভেরিয়াস নেক্সাস ইভেন্টসের মাধ্যমে অতগুলো ব্রাঞ্চ ক্রিয়েট করে সিক্রেট টাইম লাইনের ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেস আর স্পাইডারম্যান নো ওয়ে হোমের সেট আপ কিন্তু একটা হয়ে গেছে। আর সেটা আমাদের 2004-এর স্পাইডারম্যান 2-এর অ্যাক্টর অ্যালফ্রেড মোলিনা, যে ডক্টর অক্টোপাস পোর্ট্রে করেছিল, আর 2013-র অ্যামেজিং স্পাইডারম্যান 2-এর জেমি ফক্স, যিনি ইলেকট্রোর রোল প্লে করেছিলেন, তারা দুজনেই কনফার্ম করে দিয়েছেন যে তারা স্পাইডারম্যান নো ওয়ে হোমে রয়েছেন। তো আবার কি মানে তো হচ্ছে মানে আর কি লোকি টিভি সিরিজটা কি আবার আর একটা সিনেমার সেট আপ করবে? আমার কিন্তু তা মনে হয় না। তবে রাভনা রেন্সলিয়ার আছে বলে কাং দ্য কনকারারের অ্যাপিয়ারেন্স না হলেও মেনশন কিন্তু আমরা পেতেই পারি। তো কাং দ্য কনকারারের একটা ব্রিফ মেনশন ছাড়া বাকি 3টে এপিসোড থেকে আমরা কি এক্সপেক্ট করতে পারি? প্রথমত, লেডি লোকির পাস্ট। এইটা কিন্তু এপিসোড 4-এর প্রোমো থেকেই একদম প্রুভড হয়ে গেছে যে লেডি লোকির পাস্টকে কিন্তু দেখানো হবে। এছাড়া টিভিএটা অ্যাকচুয়ালি কি আর এর এমপ্লয়িজরা অ্যাকচুয়ালি কারা, এটাও কিন্তু দেখানোর সম্ভাবনা খুব হাই। এছাড়া একটা ফ্যান থিওরি ঘুরছে যে ওয়েন উইলসনের ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি 1990s-এর কোনো মানুষ, তার একটা ভেরিয়েন্ট। এবারে মোবিয়াস ক্যারেক্টারটি মার্ভেল কমিক্সে দেখানো হয়েছিল প্রথম ইন দ্য ইয়ার 1993। তো শুধু সেইটাকেই একটা সর্ট অফ একটা রেফারেন্স দেওয়ার জন্য
তো হয়তো দেখাচ্ছে যে ওয়েন উইলসনের মোবিয়াস একটু 1990s নিয়ে ইন্টারেস্টেড, বা হয়তো সত্যিই তিনি 1990s-এর কোনো একজন মানুষ, দুটোর কোনোটাই হতে পারে। আর মোবিয়াসকে তো আমরা তো আরও তো দেখতে পাবো, এইটাই আমাদের আশা। এটা ছাড়া রাবণা রেন্সলেয়ারের ক্যারেক্টারটা কিভাবে এমসিইউ এক্সপ্লোর করছে সেটাও আমরা দেখতে পাবো। এছাড়া আরেকটা জিনিস যেটা আমরা দেখতে পারি সেটা হচ্ছে লোকির নিজস্ব পাওয়ার্স। এপিসোড 3 এর এন্ডে আমরা দেখি যে লোকি নিজের হাত দুটো এইরকম করে একটা বিল্ডিংকে তার উপরে পড়া থেকে প্রিভেন্ট করে, আর সেই বিল্ডিংটাকে রিস্টোরও করে দেয়। ঠিক যেরকম আমরা দেখেছিলাম 2016-র ডক্টর স্ট্রেঞ্জের ফিনালে অ্যাক্টে ডক্টর স্ট্রেঞ্জ টাইম স্টোন ইউজ করে একটা বিল্ডিংকে হংকংয়ে ওরকমভাবে রিস্টোর করে দিচ্ছে। এটা থেকেই আবার অনেকে ভেবে ফেলেছে যে লোকি কি টাইম স্টোন ইউজ করছে, কারণ ওই বিভিন্ন রকমের ইনফিনিটি স্টোন তো পেপার ওয়েট হিসাবে রাখাই ছিল টিভিএ থেকে। আর লোকির তো ওই স্লাইট অফ হ্যান্ডটা মানে একটা বিশাল আর্ট, মানে যেটা আগেও আমরা দেখেছি এমসিইউতে। তো লোকি কি টাইম স্টোন ইউজ করছে? আমার মতে এইটা কিন্তু হওয়াটা সম্ভব নয় অতটা। তার কারণ হচ্ছে এই টিভি শোটা লোকির উপরে কিন্তু পুরোপুরি ফোকাসড, আর তাই লোকির নিজস্ব পাওয়ার্সগুলো কিন্তু আমার মনে হয় এক্সপ্লোরড হবে। আফটার অল হি ইজ আ গড, তার তো নিজের অনেক কিছু তো পাওয়ার্স থাকবেই, সেইটা আমার মনে হয় এক্সপ্লোর হবে। এবারে টাইম স্টোন হলে ওই আর কি সেমই গড অফ মিসচিফ এক্সপ্লেনেশন আর কি, সেটা থেকে যদি মার্ভেল একটু ডাইভার্জ করে লোকির নিজস্ব পাওয়ার্সগুলোকে দেখায়, আমার মনে হয় সেটা একটু বেটার হবে। এইবারে একটা খুবই ইন্টারেস্টিং আর খুবই ইন্ট্রিকেট একটা কল ব্যাক মোমেন্টের কথা আপনাদেরকে বলবো আমি। থর পার্ট 1-এ একটা সিনে দেখা যায় যে ন্যাটালি পোর্টম্যানের জেন ফস্টার দৌড়চ্ছে টুয়ার্ডস থর, ওই ফিনালে অ্যাক্টের দিকে। তখন তার সাদা জামার ওপরে দেখা যায় মিস মিনিটসের ছবি আঁকা। আর এই মিস মিনিটস কিন্তু লোকি টিভি সিরিজে টাইম ভেরিয়েন্স অথরিটিতে ওই অ্যানিমেটেড কার্টুনের মাধ্যমে দ্য সিক্রেট ফ্লো অফ টাইম আর টাইম কিপার্সদের গল্পটা কিন্তু মিস মিনিটসই এক্সপ্লেন করছে সবাইকে যারা নতুন ঢুকছে টিভিএতে। তো ইনাওয়ে কি থর লাভ অ্যান্ড থান্ডারেরও একটা ছোট্ট হিন্ট বা রেফারেন্স কি এই লোকি টিভি সিরিজেই এমবেডেড হওয়াটা খুবই স্বাভাবিক, বিকজ থর অ্যান্ড লোকি আর ভেরি মাচ কানেক্টেড। এটা একটা খুবই ইন্টারেস্টিং একটা রেফারেন্স যেটা খুঁজে পাওয়া গেছে। সো অল ইন অল the MCU is getting bigger and better, and hence these are the most exciting times to be a fan of the Marvel Cinematic Universe. জুলাইতে আসছে ব্ল্যাক উইডো, অগাস্টে হোয়াট ইফ, সেপ্টেম্বরে শ্যাংচি, নভেম্বরে আসছে ইটার্নালস, আর ডিসেম্বরে আসছে স্পাইডারম্যান নো ওয়ে হোম। তো মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের তরফ থেকে কিন্তু কন্টেন্টের কোনো শেষ নেই। আর ঠিক সেই কারণেই আমাদের চ্যানেলে আপনারাও পেয়ে যাবেন আজকের মতোই এইরকম ধরনের ইন্টারেস্টিং অ্যান্ড ইনফরমেটিভ ভিডিওস রিগার্ডিং দি এমসিইউ অ্যান্ড দি মার্ভেল কমিক বুক ইউনিভার্স। খুব কনসিস্টেন্টলি আমরা আনবো কিন্তু এই ভিডিওগুলো। তাই আজকের এই ভিডিওটি লাইক করুন আর শেয়ার করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট বক্সে লিখে পাঠান আপনারা ফিউচারে কীরকম ধরনের ভিডিওস এক্সপেক্ট করছেন আমাদের থেকে রিলেটেড টু দি এমসিইউ, কমিক বুকস, সুপার হিরোজ অ্যান্ড অলসো দি ডিসি কমিক বুক ভার্স এজ ওয়েল। আর এই ভিডিও সম্পর্কেও আপনাদের যদি কোনো বক্তব্য থাকে, আপনাদের কি ভালো লেগেছে কি ভালো লাগেনি, সেইটাও কিন্তু লিখে পাঠাবেন। উই আর অল ইয়ার্স। এইবারে লোকি যেরকম 2023-এ কেটে পড়েছিল টেসেরাক্টটা নিয়ে, আমিও কেটে পড়ি। চললাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।